রাজনীতির সমীকরণে কি সবসময় ২ আর ২ এ ৪ হয়, নাকি কখনো সেই সমীকরণ গভীর ষড়যন্ত্রের মাধ্যমে পাল্টে দেয়া হয়? ভাবুন তো, যাকে আপনি ভাবছেন পরিবেশের পরম বন্ধু, তিনি আসলে পর্দার আড়ালে বুনছেন ক্ষমতার এক বিষাক্ত জাল। যাকে বসানো হয়েছে ছাত্র জনতার বিপ্লবের আমানত রক্ষা করতে, তিনি কি আসলে বিদেশি কোনো প্রেসক্রিপশনের ডিপ স্টেট এজেন্ট? মধ্যরাতে নিজের স্বামীর রহস্যময় অপহরণ, মুক্তিপণের বদলে পকেটে ৩০০ টাকা ফেরত পাওয়া আর এক অবিশ্বাস্য রাজনৈতিক স্বীকারোক্তি, সবই কি এক বিশাল মাস্টারমাইন্ড প্ল্যানের অংশ? আজ উন্মোচন হবে এক রক্তহীন করা সত্য। পরিবেশ রক্ষালয়ের আড়ালে কিভাবে তৈরি হয়েছিল এক রাজনৈতিক শক্তিকে সমূলে বিনাশ করার ভয়াবহ নীল নকশা। আপনি কি প্রস্তুত এক গভীর ষড়যন্ত্রের মুখোমুখি হতে? বাংলাদেশের সুশীল সমাজের ড্রয়িং রুমে সৈয়দা রিজওয়ানা হাসান এক অতি পরিচিত নাম। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বা বেলার প্রধান নির্বাহী হিসাবে তাকে সবাই জানত জল, মাটি আর মানুষের অকৃত্রিম আইনজীবী হিসাবে। কিন্তু এই পরিচিতির আড়ালে লুকিয়ে আছে এমন কিছু অধ্যায় যা শুনলে যে কারো শরীর শিহরে উঠবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার অনেক আগে থেকেই তাকে ঘিরে জমে উঠেছিল রহস্যের ঘন কুয়াশা। একজন পরিবেশবাদী নেত্রী যখন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, যোগ্যতা নাকি কোনো বিশেষ মহলের আনুকূল্য? তার এই উত্থানের পেছনে কি কোনো সুদূর প্রসারী রাজনৈতিক এজেন্ডা কাজ করছিল? তথাকথিত নিরপেক্ষতার আড়ালে তিনি আসলে কার হয়ে কাজ করছিলেন, তা নিয়ে এখন জনমনে প্রবল সন্দেহ দেখা দিয়েছে। বিশেষ করে তার অতীত কর্মকাণ্ড এবং বর্তমানের কিছু হঠকারী সিদ্ধান্ত এই রহস্যকে আরও ঘনীভূত করেছে। রিজওয়ানা হাসানের জীবনের সবচেয়ে বিতর্কিত ও রহস্যময় ঘটনাটি ঘটেছিল ২০১৪ সালের ১৬ এপ্রিল। দিন দুপুরে জনসম্মুখ থেকে তার স্বামী আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে যাওয়া হয়। সে সময় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। একজন প্রভাবশালী আইনজীবীর স্বামীকে কেন তুলে নেওয়া হলো, কারা ছিল এর পেছনে? কিন্তু গল্পের টুইস্ট আসে ৩৫ ঘন্টা পর। অপহরণকারীরা তাকে ছেড়ে দেওয়ার সময় তার পকেটে উল্টো ৩০০ টাকা দিয়ে দেয়, যাতে তিনি সিএনজি ভাড়া করে বাসায় ফিরতে পারেন। কোনো মুক্তিপণ নেওয়া হয়নি, কোনো নির্যাতন করা হয়নি। এটি কি কোনো স্রেফ অপহরণ ছিল, নাকি জনমনে সিম্পেথি আদায়ের এক সূক্ষ্ম নীল নকশা? রিজওয়ানা হাসান তখন টেলিভিশন ক্যামেরার সামনে প্রচণ্ড আবেগঘন পারফরমেন্স করেছিলেন। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, স্বামীকে ফেরত পাওয়ার পর অপরাধীদের ধরার ব্যাপারে তার কণ্ঠে ছিল এক বিচিত্র শীতলতা। তিনি বলেছিলেন, সবচেয়ে বড় চাওয়া হচ্ছে তাকে ফেরত পাওয়া। কে এই অপরাধ করেছে সেটা আমরা পরবর্তীতে দেখব। অথচ সেই পরবর্তীতে আর কোনো দিন আসেনি। এই অদ্ভুত অপহরণ নাটকটি কি কোনো বড় সত্য ঢাকা দেওয়ার ঢাল ছিল? গত বছর তরুণ নেতা রাশেদ খানের এক ফেসবুক পোস্ট এই আগুনের শিখাকে আরও উস্কে দেয়। সেখানে দাবি করা হয়েছিল, রিজওয়ানার স্বামী আসলে আওয়ামী লীগের প্রভাবশালী ও বিতর্কিত নেতা নসরুল হামিদ বিপুর লুটেরা সম্পদের পাহারাদার। এই যোগসূত্র কি প্রমাণ করে না যে বিপ্লবের দাবিদার এই নারী আসলে দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের সাথে সখ্যতা বজায় রেখে চলেছেন? উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর রিজওয়ানা হাসান যে কয়টি পদক্ষেপ নিয়েছেন তার প্রতিটিই ছিল চরম বিতর্কে ঘেরা। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল পলিথিন নিষিদ্ধের ঘোষণা। পরিবেশ রক্ষার নামে এটি এক মহৎ উদ্যোগ মনে হলেও এর পেছনের প্রস্তুতি ছিল শূন্য। কোনো টেকসই বিকল্প ব্যবস্থা না করেই হুট করে পলিথিন বন্ধ করার সিদ্ধান্তে ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসেছেন। বাজারে পলিথিন বন্ধ না হলেও পলিথিন কোম্পানিগুলোতে চাঁদাবাজি বহুগুণ বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এখন আমরা এই প্রতিবেদনের সেই পর্যায়ে পৌঁছেছি যা শুনলে আপনার বিবেক স্তব্ধ হয়ে যাবে। রিজওয়ানা হাসান নিজেই ফাঁস করে দিয়েছেন তার আসল মিশনের গোপন অধ্যায়। তিনি কি আসলে পরিবেশের কাজ করতে এসেছিলেন, নাকি কোনো রাজনৈতিক দলকে নির্মূল করতে? সত্যের এই লড়াইয়ে আমাদের সাহস জোগাতে এবং পর্দার আড়ালের প্রতিটি গোপন নীল নকশা সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করে সত্য ছড়িয়ে দিন। একটি বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে রিজওয়ানা হাসান অবলীলায় স্বীকার করেছেন যে তার এবং তার সরকারের মূল কাজ ছিল একটি বিশেষ রাজনৈতিক শক্তিকে অর্থাৎ জামায়াতে ইসলামীকে কোনোভাবেই মেইনস্ট্রিম বা মূলধারার রাজনীতিতে আসতে না দেওয়া। তিনি দম্ভের সাথে বলেছেন, তাদের আমরা মেইনস্ট্রিম হতে দেই নাই। রিজওয়ানা হাসানের এই স্বীকারোক্তি কেবল একটি বক্তব্য নয়, এটি একটি গণতান্ত্রিক দেশের জনগণের রায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।
একজন উপদেষ্টা কিভাবে একটি নির্দিষ্ট দলকে নির্বাচনে আসতে বাধা দেওয়ার কথা বলেন? এর মানে কি এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক গভীর ইঞ্জিনিয়ারিং বা কারচুপির ছক আগে থেকেই চূড়ান্ত ছিল? জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ তাহের এক সংবাদ সম্মেলনে অত্যন্ত কড়া ভাষায় এর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি রিজওয়ানা হাসানকে সরাসরি রাজসাক্ষী হিসেবে অভিহিত করেছেন। তাদের দাবি, রিজওয়ানা নিজেই স্বীকার করেছেন যে তারা নির্বাচনকে প্রভাবিত করার জন্য ডিসি, এসপি ও প্রিসাইডিং অফিসার নিয়োগের মাধ্যমে একটি সুনির্দিষ্ট ফল বের করে আনার কাজ করেছিলেন। এটি কি কেবল মির্জাফরই নয়, এটি কি জনগণের সাথে করা চরম গাদ্দারি নয়? শুধু রিজওয়ানাই নন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকেও এই ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিযুক্ত করা হয়েছে। ব্যারিস্টার শাহরিয়ারের বিশ্লেষণ অনুযায়ী রিজওয়ানা হাসান কোনো বিচ্ছিন্ন চরিত্র নন, তিনি আসলে ডিপ স্টেটের হয়ে কাজ করছেন। ভারতের প্রেসক্রিপশন বা অন্য কোনো বহিঃশক্তির এজেন্ডা বাস্তবায়ন করাই ছিল তার মূল লক্ষ্য। রিজওয়ানার এই বক্তব্য প্রমাণ করে যে এই সরকার আসলে জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিতে এক ভয়াবহ নীল নকশা তৈরি করেছে। কেন রিজওয়ানা হাসানকে এই সময়ে এমন কথা বলানো হলো? এর পেছনে রয়েছে এক গভীর ভূ রাজনৈতিক সমীকরণ। ভারতের গোয়েন্দা সংস্থা বা পশ্চিমা লবিস্টরা বাংলাদেশে এমন একটি পরিস্থিতি চায় না যেখানে একটি দেশপ্রেমিক শক্তি ক্ষমতায় আসুক। তারেক রহমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং জামায়াতের তৃণমূল পর্যায়ের শক্তি তাদের জন্য এক বড় দুশ্চিন্তা। তাই রিজওয়ানাদের মতো চরিত্রদের ব্যবহার করে এক ধরনের বয়ান তৈরি করা হচ্ছে। ব্যারিস্টার শাহরিয়ারের মতে এটি আসলে একটি ফাঁদ। জুলাই সনদের বৈধতা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন মানুষের নজর সরানোর জন্য জামায়াতকে উস্কে দেওয়া হচ্ছে। রিজওয়ানা আজ স্বীকার করছেন তারা নির্বাচন প্রভাবিত করেছেন, 2 দিন পর হয়তো বলবেন তারা অন্য কোনো অঘটন ঘটিয়েছেন। এটি আসলে সাধারণ মানুষের মনে এই ধারণা ঢুকিয়ে দেওয়া যে আওয়ামী লীগের সময়ও ভোট চুরি হতো, এখনও হচ্ছে, অর্থাৎ আগেই ভালো ছিলাম, এই বয়ান প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য। ডক্টর ইউনুস আন্তর্জাতিকভাবে সমাদৃত হলেও তার উপদেষ্টা পরিষদের ভেতরে থাকা এই মাস্টার মাইন্ডগুলো তাকে বিতর্কিত করে তুলছে। রিজওয়ানা হাসানের এই মির্জাফুরি আচরণ ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে এক বড় ধরনের প্রতিবিপ্লবের জন্ম দিতে পারে। একজন সাংবাদিক হিসেবে আমাদের বিশ্লেষণ বলছে, খলিলুর রহমানের উত্থান কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ছিল অত্যন্ত সুনিপুণভাবে পরিকল্পিত একটি রিওয়ার্ড বা পুরস্কার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার সময় একটি নীতিগত বাধ্যবাধকতা ছিল, কেউ পরবর্তী কোনো রাজনৈতিক সরকারে মন্ত্রী হতে পারবেন না। কিন্তু খলিলুর রহমান সাহেব সেই শপথের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আবির্ভূত হলেন। কেন এই নজিরবিহীন নিয়ম লঙ্ঘন? উত্তরটা লুকিয়ে আছে লন্ডনের সেই রুদ্ধদ্বার বৈঠকগুলোতে। গোয়েন্দা সূত্র এবং রাজনৈতিক মহলের বিশ্লেষণ অনুযায়ী খলিলুর রহমান লন্ডনে বসে বর্তমান ক্ষমতাসীন দলের সাথে একটি অলিখিত চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। তার কাজ ছিল অন্তর্বর্তীকালীন সরকারে থেকে প্রশাসনকে এমনভাবে সাজানো যাতে একটি নির্দিষ্ট দল বিপুল ভোটে জয়লাভ করতে পারে। আর এই মাস্টার সার্ভিসের প্রতিদান হিসেবেই তাকে আজ পররাষ্ট্রমন্ত্রীর গদিতে বসানো হয়েছে। একটি নির্বাচন কিভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়, আমাদের এই প্রতিবেদনে আমরা সেই ভয়াবহ পদ্ধতির গভীরে গিয়েছি। 12ই ফেব্রুয়ারি বাহ্যিকভাবে নির্বাচনটি শান্তিপূর্ণ মনে হলেও সন্ধ্যা হওয়ার সাথে সাথেই খবর আসতে থাকে কেন্দ্র দখলের। জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া এবং প্রিসাইডিং অফিসারদের সরাসরি সহযোগিতায় ব্যালট কাটার যে চিত্র উঠে এসেছে, তার যে কোনো গণতান্ত্রিক মানুষের জন্য হিম হওয়ার অবস্থা তৈরি করবে। প্রশাসনের এই নগ্ন দলীয়করণ কি একদিনে সম্ভব হয়েছে? না, এটি ছিল খলিলুর রহমান এবং তার সহযোগীদের তৈরি করা একটি মেটিকিউলাস ডিজাইন। প্রায় 53টি আসনে জামায়াতে ইসলামের পক্ষ থেকে অফিসিয়াল অভিযোগ দাখিল করা হলেও সেগুলোকে হিমাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ পর্দার আড়ালের মাস্টারমাইন্ডরা জানতেন, যদি নিরপেক্ষ তদন্ত হয় তবে তাদের পুরো নীল নকশা তাসের ঘরের মতো ধসে পড়বে। জাতি জানতে চায় এই ইঞ্জিনিয়ারিংয়ে আর কারা জড়িত ছিল। রেজওয়ানা হাসান এবং খলিলুর রহমান কি কেবল হিমশৈলের চূড়ামাত্র? এই ষড়যন্ত্র কি পুরো সরকারের সম্মতিতে হয়েছে, নাকি এটি ছিল প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর কাজ, যারা জুলাই বিপ্লবের রক্তকে পুঁজি করে নিজেদের ভাগ্য বদলেছে?